তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আজ প্রথমে তোমাদের সকলে শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে সমাজকর্ম বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব সমাজকর্ম প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় সমাজকর্ম পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল ওয়ার্ক মেথড। এই সমাজকর্ম পদ্ধতির মধ্যে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে পদ্ধতি, সমাজকর্ম পদ্ধতি, সমাজকর্ম পদ্ধতির ধরন, ব্যক্তি সমাজকর্ম এবং ব্যক্তি সমাজকর্মের উপাদান। প্রথমে আমরা আলোচনা করব পদ্ধতি। পদ্ধতি শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে মেথড। এই মেথড শব্দটি এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, মেটা এবং হোডোজ। মেটা শব্দের অর্থ হচ্ছে সুশৃঙ্খলভাবে, যাকে ইংরেজিতে বলে সিস্টেম্যাটিক, এবং হোডোজ শব্দের অর্থ হচ্ছে উপায়, যাকে ইংরেজিতে বলে ওয়ে। সুতরাং আমরা শাব্দিক অর্থে বলতে পারি মেথড হচ্ছে সুশৃঙ্খল উপায় বা পদ্ধতি হচ্ছে সুশৃঙ্খল উপায়। আমরা যদি সংজ্ঞায়িত আকার বলি তাহলে বলতে পারি পদ্ধতি বলতে আমরা বুঝি সুশৃঙ্খলভাবে কার্য সম্পাদনের উপায়। আমরা যদি আরেকটু গভীরভাবে বলি তাহলে বলতে পারি কোনো লক্ষ্য অর্জন করার জন্য সুশৃঙ্খল জ্ঞান, সুনির্দিষ্ট কর্মনীতি এবং বৈজ্ঞানিক কাঠামোর উপর ভিত্তি করে কর্ম সম্পাদনের যে সুশৃঙ্খল উপায় তাকে বলা হয় মেথড বা পদ্ধতি। অর্থাৎ একটা লক্ষ্য থাকবে, একটা টার্গেট থাকবে, সেই লক্ষ্য অর্জন করার জন্যে কতগুলো বিষয়ের উপর নির্ভর করতে হবে, যেমন সুশৃঙ্খল জ্ঞান, সুনির্দিষ্ট কর্মনীতি এবং বৈজ্ঞানিক কাঠামো। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কোনো কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্যে যে উপায় বা যে পন্থা অবলম্বন করব তাকে বলা হয় মেথড বা পদ্ধতি। এবার আমরা আসবো সমাজকর্ম পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল ওয়ার্ক মেথড। সমাজকর্ম পদ্ধতি বলতে আমরা কি বুঝি, এই বিষয়টি পড়ানোর আগে আমরা একটু পূর্বে যেতে হবে যে সমাজকর্ম পদ্ধতিগুলো কখন যাত্রা শুরু হয়েছিল, কে বা প্রথম সৃষ্টি করেছিলেন এবং পদ্ধতিগুলো কেনই বা সৃষ্টি হয়েছিল। সমাজকর্ম পদ্ধতিগুলো যাত্রা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে এবং শুরু করেছিলেন ম্যারি রিচমন্ড, যিনি জন্মগ্রহণ করেছিলেন আমেরিকায় 1861 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একাধারে লেখক, গবেষক এবং প্রশাসক। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছিলেন। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ডায়াগনোসিস, হোয়াট ইজ এ সোশ্যাল কেজ ওয়ার্ক, ফ্রেন্ডলি ভিজিটিং অ্যামং দ্য পোর। এই বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থে তিনি 1917 খ্রিস্টাব্দে এই সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে প্রথম ধারণা দেন। পরবর্তীতে তিনি এই সমাজকর্ম পদ্ধতিগুলো সংগঠিতভাবে উপস্থাপন করেন। তাই ম্যারি রিচমন্ডকে বলা হয় সমাজকর্ম পদ্ধতির অগ্রদূহিতা, তাকে বলা হয় বৈজ্ঞানিক সমাজকর্মের জনক। এবার আমরা আসি সমাজকর্ম পদ্ধতি বলতে আমরা কি বুঝি। সমাজকর্ম পদ্ধতি বলতে বোঝায় ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধান করার জন্যে সমাজকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্যে সুশৃঙ্খলভাবে যে উপায় বা যে পন্থা অবলম্বন করেন তাকে বলা হয় সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্মীরা বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে জ্ঞান নিয়ে তার কতগুলো সমাজকর্মের নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে তার পেশাগত দায়িত্ব পালন করে থাকে। এখানে একটা কথা বলা দরকার যে বিভিন্ন সামাজিক বিজ্ঞান জ্ঞানের কথা বলা হয়েছে, অর্থাৎ সমাজকর্ম হচ্ছে বিভিন্ন সামাজিক বিজ্ঞান, অর্থাৎ অর্থনীতি, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এ সমস্ত বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে
জ্ঞান নিয়ে একটা স্বতন্ত্র আলাদা বিজ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করে। সমাজকর্মীরা এই বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে জ্ঞান নিয়ে তার যে পদ্ধতিগুলো আছে সমাজকর্মের, সেই পদ্ধতিগুলোর মাধ্যমে পদ্ধতিগুলো ব্যবহার করে তার পেশাগত দায়িত্ব পালন করে থাকে। এবং সমাজকর্মের পদ্ধতিগুলো সংগঠিতভাবে রূপ লাভ করার কারণে আজ সমাজকর্মকে সারা বিশ্বে একটা অনন্য এবং স্বতন্ত্র পেশা হিসাবে পরিচিতি লাভ করে। এবার আমরা আসি সমাজকর্ম পদ্ধতি ধরন। সমাজকর্ম পদ্ধতি ধরন এখানে আমি একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। সমাজকর্ম পদ্ধতির ধরনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। মৌলিক পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে বেসিক মেথড, এবং সহায়ক পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে অক্সিলারি মেথড। মৌলিক পদ্ধতি বলতে আমরা সেই পদ্ধতিগুলো বুঝব যে পদ্ধতিগুলো ব্যক্তি, দল এবং সমষ্টি সমস্যা সমাধান করার জন্য সরাসরিভাবে, ডাইরেক্টভাবে, প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হয়। আর সহায়ক পদ্ধতি বলতে আমরা সেই পদ্ধতিগুলো বুঝব যে পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতি প্রয়োগ করার জন্য যে পদ্ধতিগুলো সাহায্যের প্রয়োজন হয়। কারণ কখনো কখনো ব্যক্তি, দল এবং সমষ্টি সমস্যা সমাধান করার জন্যে মৌলিক পদ্ধতি প্রয়োগ করার জন্য কখনো কখনো সহায়ক পদ্ধতির সহায়তা প্রয়োজন হয়ে পড়ে। এবার মৌলিক পদ্ধতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্মকে ইংরেজিতে বলে সোশ্যাল ওয়ার্ক, দল সমাজকর্মকে বলা হয় সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এবং সমষ্টি সমাজকর্মকে বলা হয় কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক। এবং সমষ্টি সমাজকর্মকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি: সমষ্টি উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট, এবং সমষ্টি সংগঠন, কমিউনিটি অর্গানাইজেশন। সহায়ক পদ্ধতিগুলোকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি: সমাজকর্ম প্রশাসন, সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সমাজকর্ম গবেষণা, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, এবং সামাজিক কার্যক্রম, সোশ্যাল অ্যাকশন। তাহলে আমরা ছকের মাধ্যমে দেখতে পাই যে সমাজকর্ম পদ্ধতি মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি: মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতিগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি এবং সমষ্টি সমাজকর্ম আবার দুইটা ভাগ রয়েছে, এবং সহায়ক পদ্ধতিগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে এভাবে সমাজকর্মের পদ্ধতিকে আমরা এই শ্রেণী বিভাগে এভাবে ভাগ করতে পারি। এখন আমার একটু পূর্বে যাওয়া দরকার যে এই সমাজকর্ম পদ্ধতিগুলো মেরি রিচমন্ড প্রথম শুরু করেছিলেন, এবং এই পদ্ধতিগুলো কেনই বা সৃষ্টি হয়েছিল। পূর্বে যখন মানুষ সৃষ্টি হয়েছিল, মানুষ জন্মের সূচনা লগ্ন থেকেই মানুষের মধ্যে সমাজ কল্যাণ ধারণা জন্ম হয়েছিল। তখন মানুষ বনে জঙ্গলে বাস করত, বিভিন্ন পশু পাখি শিকার করে তারা খেত, ফলমূল খেত। কিন্তু এই মানুষ যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বন্য হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করল, তখন এই মানুষকে সাহায্য করার জন্য প্রথম মানুষ এগিয়ে এসেছিল। এই মানুষকে সাহায্য করার জন্য যে মানুষ এগিয়ে এসেছিল, এর পিছনে যে বিষয়টি কাজ করে তা হচ্ছে মানবতাবোধ। তাহলে আমরা দেখতে পাই যে সমাজ কল্যাণের যাত্রা শুরু হয়েছিল মানব সৃষ্টির জন্মলগ্ন থেকে। পরবর্তীতে আস্তে আস্তে সভ্যতার দিকে অগ্রসর হয়, মানুষ সমাজবদ্ধভাবে বাস করতে শিখে, এবং তখন মানুষের মধ্যে আসে ধর্ম, অর্থাৎ ধর্মীয় অনুপ্রেরণা। অর্থাৎ সমাজ কল্যাণের মূল ভিত্তি, সনাতন সমাজ কল্যাণের মূল ভিত্তি হচ্ছে মানবতাবোধ এবং ধর্মীয় অনুপ্রেরণা। কিন্তু পূর্বে সমাজ ব্যবস্থা ছিল সহজ, সমাজের কাঠামো ছিল সহজ, সমাজের মানুষগুলো ছিল সরল এবং সমস্যাগুলো ছিল সহজ। এবং তখন এই মানুষের সমস্যা সমাধান করার জন্যে, মানুষের কল্যাণ সাধন করার জন্যে আনঅর্গানাইজড ওয়েতে, বিচ্ছিন্নভাবে, অপরিকল্পিতভাবে, অসংগঠিতভাবে মানুষের কল্যাণ সাধন করা হতো। কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে সারা বিশ্বে, আমেরিকা, ইংল্যান্ড সহ সারা বিশ্বে একটা বিপ্লব ঘটেছিল, যে বিপ্লবকে আমরা বলি শিল্প বিপ্লব।
যাকে ইংরাজিতে বলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং এই শিল্প বিপ্লব বলতে বোঝায় একটা পরিবর্তন, ব্যাপক পরিবর্তন, অপ্রত্যাশিত পরিবর্তন, আকস্মিক পরিবর্তন এবং সুদূর প্রসারী এক পরিবর্তন। যে পরিবর্তন এসেছিল মানুষের সর্বক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, এমনকি মানুষের চিন্তা চেতনা, মনোজগতের ক্ষেত্রে। ফলে যে সমস্যাগুলো ছিল সহজ সরল, শিল্প বিপ্লব পরবর্তী সমাজে সেই সমস্যাগুলো আর সহজ থাকে না। সমস্যাগুলো হয় জটিল থেকে জটিলতম, সমস্যাগুলো হয় পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ একটা সমস্যা আর একটা সমস্যার সাথে জড়িত, এবং সমস্যাগুলো হয় বহুমুখী, অর্থাৎ একটা সমস্যা আরও বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। সুতরাং এই পরস্পর সম্পর্কযুক্ত জটিল বহুমুখী সমস্যা সমাধান করার জন্যেই পরবর্তীতে আবিষ্কার হয় সমাজকর্ম পদ্ধতি। সুতরাং আমরা দেখতে পেলাম যে সমাজকর্ম পদ্ধতিগুলো সৃষ্টি হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে, এবং এটা সৃষ্টি করেছিলেন ম্যারি ডিসমন্ড, এবং শিল্প বিপ্লবোত্তর সমাজের জটিল এবং বহুমুখী সমস্যা সমাধানের জন্যই এই পদ্ধতিগুলো সৃষ্টি হয়েছিল। এবার আমরা আসি ব্যক্তি সমাজকর্ম। আমার একটা কথা বলে রাখা দরকার যে এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক একটা অধ্যায়। এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে এই যে মৌলিক পদ্ধতি আছে, সহায়ক পদ্ধতি আছে, প্রত্যেকটা পদ্ধতির ব্যাপক বিস্তৃত আলোচনা আছে। যেমন যখন ব্যক্তি সমাজকর্ম আসবে, ব্যক্তি সমাজকর্ম কি, ব্যক্তি সমাজকর্মের কি কি উপাদান আছে, ব্যক্তি সমাজকর্মের কি কি নীতি আছে, সমাজকর্মীরা তার সেবা কার্য পরিচালনার জন্য কি কি নীতি গ্রহণ করে থাকেন, সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যে যে একটা পেশাগত সম্পর্ক স্থাপন, যাকে বলা হয় র্যাপো, সে র্যাপো তৈরি, এবং ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া, সমাজকর্মী কীভাবে তার সমস্যা সমাধান করবেন, কোন কোন প্রক্রিয়া অবলম্বন করবেন, এবং ব্যক্তি সমাজকর্ম কোথায় কোথায় প্রয়োগ করা যায়। ঠিক তেমনি প্রত্যেকটা পদ্ধতির মধ্যে এরকম ব্যাপক আলোচনা আছে। আজকে তোমাদের আলোচনা করব ব্যক্তি সমাজকর্ম কি এবং ব্যক্তি সমাজকর্মের উপাদান। প্রথমে আসি ব্যক্তি সমাজকর্ম কি। ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের সবচেয়ে একটা সুপ্রাচীন মৌলিক পদ্ধতি। ব্যক্তি সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত। আমরা ব্যক্তি সমাজকর্ম বলতে বুঝি এমন একটা পদ্ধতি, সমাজকর্মের এমন একটা মৌলিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তার যে নিজস্ব সম্পদ আছে, সেই সম্পদের সর্বোত্তম বিকল্প ব্যবহার করে নিজের সমস্যায় নিজের সমাধান করা, স্বাবলম্বী অর্জন করা এবং সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলা। ব্যক্তি সমাজকর্ম সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন এখানে উল্লেখ করা যায় ওয়াল্টার ফ্রিডল্যান্ডার, ম্যারি ডিসমন্ড, এইচ.এস. পালমার, ওয়ার্নার ব্রেন। আমি দুজন ব্যক্তির সংজ্ঞা এখানে উল্লেখ করছি, ম্যারি ডিসমন্ড এবং ওয়াল্টার ফ্রিডল্যান্ডার। ম্যারি ডিসমন্ড বলেন ব্যক্তি সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটা পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক পরিবেশ এবং সমাজের অন্যান্য মানুষের সাথে সামঞ্জস্য বিধান করতে পারে এবং তার ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। ওয়াল্টার ফ্রিডল্যান্ডার বলেছেন ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটা মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধান করে সুখী সুন্দর অর্থবহ জীবনযাপন করতে সক্ষম। তাহলে আমরা দুজন ব্যক্তি এবং পূর্বে যে সাধারণ সংজ্ঞা দিয়েছিলাম ব্যক্তি সমাজকর্মের, সেই সংজ্ঞাগুলো যদি বিশ্লেষণ করি তাহলে বলতে পারি ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটা সমাজকর্মের মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে তার সুপ্ত ক্ষমতার বিকাশ, তার হৃদ ক্ষমতা পুনরুদ্ধার হয়, তার যে নিজস্ব আওতাধীন সম্পদ আছে সেই সম্পদের বিকল্প বহুমুখী সর্বোত্তম ব্যবহার করে সে নিজের সমস্যা নিজের সমাধান করতে পারে, নিজের স্বাবলম্বিতা অর্জন করতে পারে এবং সামাজিক ভূমিকা যথাযথভাবে পালন করতে সক্ষম হয়। আমরা যদি এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা আরেকটু সুন্দরভাবে বলতে পারি
যে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটা পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তির মধ্যে যে সুপ্ত ক্ষমতা আছে। আমার একটা এখানে কথা বলে রাখা দরকার যে সমাজকর্ম বিশ্বাস করে প্রত্যেক ব্যক্তির মধ্যে ক্ষমতা আছে, দক্ষতা আছে, প্রতিভা আছে লুকায়িত অবস্থায়। সেই প্রতিভাকে জাগ্রত করতে হবে, সেই প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তাহলে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটা পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তি তার প্রতিভা বিকাশ ঘটায়, তার যে ক্ষমতা হারিয়ে গেছে হৃত ক্ষমতা, সেই ক্ষমতা পুনরুদ্ধার করতে সহায়তা করে। তার নিজস্ব যে সম্পদ আছে সেই সম্পদের বিকল্প বহুমুখী সর্বোত্তম ব্যবহার করে তাকে স্বাবলম্বী হতে সাহায্য করে এবং সে যেন তার নিজের সমস্যায় নিজের সমাধান করতে পারে, সামাজিক ভূমিকা যথাযথভাবে পালন করতে পারে, পরিবর্তিত অবস্থার সাথে সে সামঞ্জস্য বিধান করতে পারে এবং সুখী সুন্দর অর্থবহ জীবনযাপন করতে সক্ষম। এটা হলো ব্যক্তি সমাজকর্ম। এবার আসছি ব্যক্তি সমাজকর্মের উপাদান। ব্যক্তি সমাজকর্মের উপাদান আমি একটু এটা মুছে নিচ্ছি। ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি সমাজকর্মের উপাদানকে আমরা আলোচনা করার পূর্বে এইচ.এস. পালম্যানের একটা উদ্ধৃতি এখানে আলোচনা করা প্রয়োজন। তিনি বলেছেন, ইংরেজিতে একটা উদ্ধৃতি দিয়েছেন, এ পারসন উইথ প্রবলেম কামস টু প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পস হিম বাই এ গিভেন প্রসেস। আলোচনার সুবিধার্থে আমি লাইনটা এখানে লিখছি। এ পারসন with a problem comes to place where a professional representative helps him by a given process. এইচ.এস. পালম্যান এই উদ্ধৃতিটা দিয়েছেন যে এ পারসন উইথ প্রবলেম অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি কামস টু এ প্লেস একটা জায়গায় যায়, হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ যেখানে একজন পেশাগত প্রতিনিধি বা সমাজকর্মী থাকবে, হেল্পস হিম যিনি সাহায্য করবেন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বাই এ গিভেন প্রসেস কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ এই কথাগুলো যদি আমরা সাজিয়ে বলি তাহলে বলতে পারি যে একজন সমাজকর্মী বা পেশাগত প্রতিনিধি একটা নির্দিষ্ট স্থানে গিয়ে কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে। এখন আমরা ব্যক্তি সমাজকর্মী উপাদান আলোচনা করার জন্য এই লাইনটার মধ্যে দেখব 5টা পি দ্বারা 5টা শব্দ গঠন করা হয়েছে। প্রথম হলো পারসন, তারপর হচ্ছে প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এবং প্রসেস। এই 5টা পি দ্বারা গঠিত 5টি শব্দই হচ্ছে ব্যক্তি সমাজকর্ম উপাদান। তাহলে ব্যক্তি সমাজকর্ম উপাদান কি দাঁড়ায়? পারসন অর্থাৎ ব্যক্তি, প্রবলেম অর্থাৎ সমস্যা, প্লেস স্থান, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ আমি সংক্ষেপে লিখলাম পিআর সমাজকর্মী বা পেশাগত প্রতিনিধি এবং 5 নম্বর হচ্ছে প্রসেস অর্থাৎ প্রক্রিয়া। তাহলে ব্যক্তি সমাজকর্মী উপাদান হচ্ছে 5টি: পারসন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এবং প্রসেস অর্থাৎ ব্যক্তি, সমস্যা, স্থান, সমাজকর্মী এবং প্রক্রিয়া। আমরা এই ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান 5টি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার মাধ্যমে নির্ণয় করতে পারি। যেমন 5টি প্রশ্ন হচ্ছে হু অর্থাৎ হু ইজ নিডেড বাই হেল্প, কার সাহায্যের প্রয়োজন, কাকে সাহায্য
হোয়ার কোথায় সাহায্য করবে, একটা প্লেস, একটা জায়গা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হু, কে সাহায্য প্রদান করবে, সমাজকর্মী, পেশাগত প্রতিনিধি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ, কিভাবে সাহায্য করবে, কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা দেখলাম যে যদি 5টা প্রশ্ন করি, হু, হোয়াই, হোয়ার, হু, হাউ, এই প্রশ্নের মাধ্যমে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরগুলি হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান। এই প্রশ্নের পরে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরগুলি হচ্ছে পারসন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এবং প্রসেস। এবার আমরা আসি এই ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান নিয়ে সংক্ষেপে আলোচনা করব। পারসন, পারসন বলতে আমরা কি বুঝি, ব্যক্তি বলতে আমরা কি বুঝি। ব্যক্তি বলতে আমরা তাকেই বুঝি যার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন তার মধ্যে আর্থসামাজিক মনোদৈহিক সমস্যা থাকতে হবে। সামাজিক, অর্থনৈতিক, সামাজিক, তার মানসিক, শারীরিক যে কোনো সমস্যায় জর্জরিত সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আমরা বলবো ব্যক্তি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি তার নিজের সমস্যা সে নিজের সমাধান করতে পারে না, সে সমস্যাগুলো অনুধাবন করে, সমস্যার সমাধান চায় কিন্তু সমস্যার সমাধান করতে পারে না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে সমস্যা সমাধান করার জন্য সমাজকর্মীর সাহায্য কামনা করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে তাকে আমরা বলবো পারসন বা ব্যক্তি। অর্থাৎ তার মনোদৈহিক আর্থসামাজিক সমস্যা আছে, সমস্যা সে সমাধান নিজে করতে পারে না, সমস্যা অনুধাবন করে এবং সমস্যা সমাধানের জন্য সে সমাজকর্মীর সাহায্য কামনা করে, তাহলে তাকে আমরা বলবো পারসন। 2 নম্বর উপাদান হচ্ছে ব্যক্তি সমাজকর্মের প্রবলেম, সমস্যা, যাকে বাংলায় বলে সমস্যা। আমরা সমস্যা কাকে বলবো, সমস্যা বলতে বোঝায় একটা অবস্থা। কিরকম অবস্থা, একটা নেতিবাচক অবস্থা, একটা অনভিপ্রেত অবস্থা, একটা অবাঞ্ছিত অবস্থা, একটা অপ্রত্যাশিত অবস্থা, যে অবস্থার জন্যে ব্যক্তি তার সামাজিক ভূমিকা যথাযথভাবে পালন করতে পারে না, যে অবস্থার কারণে ব্যক্তি তার সমগ্র জীবনের উপর প্রভাব বিস্তার করে, নেতিবাচক প্রভাব, যে অবস্থার কারণে অবস্থা থেকে ব্যক্তি পরিত্রাণ পেতে চায়, এমন অবস্থাকে আমরা বলবো সমস্যা। অর্থাৎ এটা একটা নেতিবাচক অবস্থা, যে অবস্থার সমস্যাগ্রস্ত ব্যক্তি সমগ্র জীবনের উপর প্রভাব ফেলে, যে অবস্থা থেকে সে মুক্তি পেতে চায়, যে অবস্থার জন্য সে সামাজিক ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে না, এমন অবস্থা হচ্ছে প্রবলেম বা সমস্যা। এই অবস্থাটা বা এই সমস্যাটা 2টা ধরন হতে পারে, যেমন 2টা কারণের সৃষ্টি হতে পারে। যেমন চাহিদা অপূরণজনিত কারণ থেকে তার সমস্যার সৃষ্টি হতে পারে, যে শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এই চাহিদাগুলো যদি পূরণ না হয় তাহলে তার মধ্যে এই সমস্যার সৃষ্টি হতে পারে। আর হচ্ছে বিভিন্ন মনোদৈহিক আর্থসামাজিক চাপ থেকে তার মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে ব্যক্তি সমাজকর্মের 2টি উপাদান আমরা পেলাম, সমস্যা। 3য় উপাদান হচ্ছে স্থান, প্লেস। প্লেস বলতে এখানে বোঝায় সমাজকর্ম প্রতিষ্ঠান, সেই সমাজকর্ম প্রতিষ্ঠান যেখানে সমাজকর্মী তার সমগ্র সেবা কার্যক্রমটা পরিচালনা করে থাকে। এখানে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, মুখ্য হতে পারে, গৌণ হতে পারে। সরকারি প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝবো, এমন সব প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলো পূর্ণ সরকারি দায়িত্বে কর্তৃক নিয়ন্ত্রণে পরিচালিত হয়। আর বেসরকারি প্রতিষ্ঠান বলতে বুঝবো যে প্রতিষ্ঠানগুলো ব্যক্তির চেষ্টায় নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় জনগণের অনুদান কিংবা সরকারি অনুদানে। মুখ্য প্রতিষ্ঠান বলতে বুঝবো আমরা সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সমাজকর্ম কার্যক্রম নেতৃত্ব এবং কার্যক্রমের দায়িত্ব কর্তৃত্বপূর্ণ বহন করে। আর গৌণ প্রতিষ্ঠান বলতে আমরা সেই প্রতিষ্ঠান বুঝবো যে প্রতিষ্ঠানগুলো দায়িত্ব কোনো মানব কল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা প্লেস বলতে এমন প্রতিষ্ঠান বুঝবো যেখানে সমাজকর্মী তার সম্পূর্ণ সেবা কার্যক্রমটা পরিচালনা করে। এরপরে আসছে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ যাকে আমরা বলি পেশাগত প্রতিনিধি বা সমাজকর্মী। ব্যক্তি সমাজকর্মের 4র্থ উপাদান। আমরা সমাজকর্মী কাকে বলবো, সমাজকর্মী হতে হলে তার মধ্যে কতগুলা
বিশেষ গুণের অধিকারী হতে হবে তাকে। সে গুণাবলীগুলো কি? প্রথমত, সমাজকর্মীর সমাজকর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান, দক্ষতা, যোগ্যতা থাকতে হবে এবং সেই দক্ষতা, যোগ্যতাগুলো সমাজকর্মের পদ্ধতির যে কতগুলো পদ্ধতি আছে, কৌশল আছে, পন্থা আছে, সেগুলো মানব কল্যাণে বা সমস্যা সমাধানে প্রয়োগ করার জন্য তার বিশেষ দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় গুণাবলী হচ্ছে, সমাজকর্মী হতে হলে তার যে দ্বিতীয় গুণাবলী থাকবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, কর্মসূচি, সম্পদ, সীমাবদ্ধতা, এই বিষয়গুলো সম্পর্কে সমাজকর্মীর অবগত হতে হবে। এবং তৃতীয় গুণাবলী হচ্ছে সমাজকর্মীকে অবশ্যই সমাজকর্মে কতগুলো পেশাগত মানদণ্ড আছে, সেই মানদণ্ডগুলো সমাজকর্মীকে অবশ্যই অনুসরণ করতে হবে। এই গুণাবলীগুলো থাকলে তাকে আমরা বলবো সমাজকর্মী। সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্মের পঞ্চম উপাদান হচ্ছে প্রসেস, প্রক্রিয়া। অর্থাৎ সমাজকর্মী তার সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করার জন্য কতগুলো প্রক্রিয়া অবলম্বন করে। সে প্রক্রিয়াগুলো কি? এই প্রক্রিয়া হচ্ছে একটা গতিশীল এবং ধারাবাহিক প্রক্রিয়া, এবং প্রক্রিয়াটা প্রথম থেকে সমস্যা সমাধান কার্যক্রমে প্রথম থেকে প্রক্রিয়াটা শেষ পর্যন্ত চলে। এই জন্য এটা হচ্ছে গতিশীল এবং ধারাবাহিক পর্যায়ক্রমে এগুলো চলবে। এবং এই প্রক্রিয়া কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো আমি এখানে লিখছি। প্রথম ধাপ হচ্ছে স্টাডি। স্টাডি বললে ঠিক পূর্ণাঙ্গ হবে না, আমরা বলবো সাইকোসোশ্যাল স্টাডি। সাইকোসোশ্যাল স্টাডি, যাকে বাংলায় বলে মনোসামাজিক অনুধান। মনোসামাজিক অনুধান। তারপরে ধাপ আছে ডায়াগনোসিস, সমস্যা নির্ণয়, যার বাংলা হচ্ছে সমস্যা নির্ণয়। তারপরে ধাপ হচ্ছে ট্রিটমেন্ট। এরপরের ধাপ হচ্ছে ইভালিউশন। পরের ধাপ হচ্ছে ফলো আপ, মূল্যায়ন, এটা হচ্ছে সমাধান, ফল হচ্ছে অনুসরণ। তাহলে প্রসেসের মধ্যে এই কয়টা ধাপ আছে। সাইকোসোশ্যাল স্টাডি অর্থাৎ মনোসামাজিক অনুধান। এখন মনোসামাজিক অনুধান বলতে কি বুঝি? যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার আর্থসামাজিক মনোদৈহিক বিষয় সম্পর্কে ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। সে ব্যাপক অনুসন্ধান হতে পারে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সাক্ষাতের মাধ্যমে, সমস্যাগ্রস্ত ব্যক্তি যে পরিবারে বাস করে সেই পরিবারের কাছ থেকে তথ্য নেওয়া যেতে পারে, যে পরিবেশে বাস করে সেই পরিবেশের কাছ থেকে তথ্য নেওয়া যেতে পারে, যে বন্ধু বান্ধবের সাথে মেশে তাদের কাছ থেকে তথ্য নেওয়া যেতে পারে, যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকে, কাজ করে থাকে, সেখান থেকে তথ্য নেওয়া যেতে পারে। এভাবে ব্যাপক অনুসন্ধান করে তার বিষয়, তার সম্পর্কে তথ্য নেওয়া হলো মনোসামাজিক অনুধান। এখানে একটা কথা বলে রাখা দরকার যে এই চ্যাপ্টারই আছে সমস্যা সমাধান প্রক্রিয়া, ব্যাপক আলোচনা, আমি সংক্ষেপ আলোচনা করছি। এবং এই ব্যাপক অনুসন্ধানের পর তার সম্পর্কে ব্যাপক তথ্য নিয়ে তার উপর ভিত্তি করে ডায়াগনোসিস, তার সমস্যাটা কি সেটা নির্ণয় করতে হবে পরবর্তী ধাপ, এবং এই ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে তার সমস্যা নির্ণয় করে। এখানে কতগুলো বিষয় আছে, কিভাবে সমস্যা নির্ণয় করব আমাদের পরবর্তী চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টারে পরবর্তীতে। এবং পরবর্তীতে সমস্যা নির্ণয় করার পর কিভাবে সমাধান দেব, সমাধান পরিকল্পনা, এখানে কতগুলো বিষয় আছে। এবং সমাধান করার পরে সর্বশেষে আসে চতুর্থ নম্বরে ইভালিউশন, মূল্যায়ন। অর্থাৎ কোনো একটা কাজ সম্পাদন করতে গেলে সর্বক্ষেত্রে সফল আসবে এমন কথা নয়, তার কিছু সফলতা আসবে, কিছু ব্যর্থতা আসবে। কতটুকু সফল হলো, কতটুকু ব্যর্থ হলো, সেই বিষয়ে মূল্যায়ন। পরবর্তী সর্বশেষ প্রক্রিয়ার সর্বশেষ স্টেপ হলো ফলো আপ, অনুসরণ। অর্থাৎ সমাজকর্ম সমস্যা সমাধান প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে
যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তা অনেক সময় সম্পূর্ণ বা যথার্থ না হতে পারে, সেক্ষেত্রে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে অনুসরণ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা এখানেই শেষ। তবে শেষ করার আগে আমি দুইটা কথা বলতে চাই। আমাদের সামনে আজ সবচেয়ে বিশ্বের আলোচিত এবং আলোচিত সমস্যা হচ্ছে করোনা ভাইরাস জনিত সমস্যা। আমাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা এই যে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত অবস্থা আমাদের সামনে আছে, এই অবস্থা থেকে আমরা, এই সমস্যা থেকে আমরা সকলে মুক্তি পেতে চাই, পরিত্রাণ পেতে চাই। তাই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সকলের চাওয়া, এই মুহূর্তে চাওয়া, আমরা যেন খুব শীঘ্রই এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি। আর যেহেতু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার এখনও আমাদের প্রতিকারের তেমন ব্যবস্থা হাতে আসে নাই, তাই আমরা প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে গুরুত্ব দিব। কারণ ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই প্রতিরোধের জন্যে বিভিন্ন গণমাধ্যমে যেসব ব্যবস্থার কথা বলা হয়েছে সেগুলো আমরা মেনে নেব, পাশাপাশি মানসিক মনোবল অটুট রাখব। আমি আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি।